আচ্ছা দেখো, তোমাদের যে কোর্সটা এটা তোমার হচ্ছে 3304 এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 সেশনাল। হ্যাঁ, বলছে এনভায়রনমেন্টাল সেশনাল তোমরা হচ্ছে 1 করে আসছো আগে, এখন 2 করবা। তো 2তে তোমার আছে কি যে আমরা এখানে টোটাল তোমার হচ্ছে 4টা ইয়ে করব, ল্যাব করব, আর হচ্ছে একটা ডিজাইন করব। হ্যাঁ, ডিজাইন করব কিসের? টিউবওয়েলের। হ্যাঁ, তো তোমরা নর্মালি এনভায়রনমেন্ট 1-এর যেই প্যারামিটারগুলো পড়ে আসছো, তুমি দেখছো যে আগেরবার তোমরা দেখছো কি তোমরা যে প্যারামিটারের ইয়েগুলো করছো, মানে কে প্যারামিটারগুলো তোমার হচ্ছে কি ডিটারমাইন করতে হয় ল্যাবে, তাই তো? যেমন পিএইচ কিভাবে করতে হয়, টার্বিডিটি, কালার, অ্যালকালিনিটি, হার্ডনেস, তারপর কি কার্বন ডাই অক্সাইড, তাই না? এগুলো করছো না? Yeah. তাহলে কি তোমার মোর অর জি লেস ম্যাম। তোমার কি ওই ওয়াটারের যে প্যারামিটার ওগুলাই কি আমাদের টেস্ট করানো হয় বিএসসি লেভেলে। হ্যাঁ, এখন সেখানে তোমার কিছু কিছু বাকি ছিল, সেগুলো তুমি এখন এখানে করবা। যেমন কি তোমার হচ্ছে বিওডি করো নাই, সিওডি করো নাই, টিসিএফসি করো নাই। হ্যাঁ, তো এখানে তোমরা ওই 3টা করবা, বিওডি, সিওডি আর টিসিএফসি। এবং সাথে তোমার আছে কি কেমিক্যাল কোয়াগুলেশন বা অ্যালাম কোয়াগুলেশন। যেহেতু তোমরা হচ্ছে 3-2-তে পড়ে আসছো, তাহলে আমি এটা ভাববো যে তোমরা জানো যে তোমার কি ওয়েস্ট ওয়াটারকে যখন ট্রিটমেন্ট করতে হয় তখন তোমার কিছু প্রসিডিউর আছে না, যেমন একটা কি কোয়াগুলেশন, নাম শুনে কোয়াগুলেশনের? Yeah. কোয়াগুলেশন বলতে বাইরে থেকে কোনো একটা রিয়েজেন্ট বাকি তোমার একটা সল্ট ইউজ করে তোমার হচ্ছে তোমার যে দ্রবীভূত বা তোমার যে ডিজলভ যে ছোট ছোট পার্টিকেল বা ওয়েস্ট গুলা থাকে সেগুলাকে তোমার কি করা হয়, কোনো কেমিক্যাল ইউজ করে তোমার এখানে একসাথে একত্রিত করে বড় ফ্লক্স বা কি কণা তৈরি করা হয়। সেই কণা তোমার যেভাবে হচ্ছে রিমুভ করা হয় এটাকে আমরা কি বলি? কোয়াগুলেশন প্রসেস বলি। তো আমাদের আজকে যেটা এক্সপেরিমেন্ট নাম্বার 1, এটা হচ্ছে যে কেমিক্যাল কোয়াগুলেশন। এখন যেহেতু কোয়াগুলেশন তোমার হচ্ছে কেমিক্যালি ইউজ করা হয়, তোমার লবণ কি একরকম কেমিক্যাল না? সো এটাকে আমরা কেমিক্যাল কোয়াগুলেশনও বলতে পারি। এবং যেহেতু আমরা এখানে কি অ্যালুমিনিয়ামের লবণ বা অ্যালুমিনিয়াম সালফেট ইউজ করব, তাই আমাদের এই টেস্টের নামটা হচ্ছে কি অ্যালাম কোয়াগুলেশন। তাহলে কি যেহেতু আমাদের রিয়েজেন্ট বা কি সল্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তাই কি এটাকে আমরা বলবো অ্যালাম কোয়াগুলেশন। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, গেল অ্যালাম কোয়াগুলেশন। আচ্ছা, এরপর দেখো হচ্ছে এখানে তোমার কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা আছে। তোমরা সবাই কি কোয়াগুলেশনের ইম্পর্টেন্স গত সেমিস্টারে পড়ে আসছো। তো এখানে সেটাই বলছে যে কোয়াগুলেশন কি, ফ্লোকুলেশনটা কি। এবং কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশন কিন্তু হচ্ছে ক্লোজলি রিলেটেড। কিছু কি মনে আছে? রিলেটেড মাত্র পরীক্ষা দিচ্ছে, কিন্তু বেশি দিন কিন্তু হয়নি। জি ম্যাম। মনে আছে ফ্লোকুলেশন কি, কোয়াগুলেশন কি? বাকিরা কি কথা বলো, শারিক, জনি। কি খেয়ে ফেলছি ম্যাডাম? ওইটা কম ম্যাম। দেখো, surface water generally contains a wide variety of colloidal impurities that may cause the water to appear turbid and may impart color to the water. So তোমার যেগুলো সারফেস ওয়াটার সেগুলো তোমার কি অনেক রকমের তোমার হচ্ছে কলয়েডাল ইম্পিউরিটিস বা কি তোমার ময়লা থাকে, যেগুলো তোমার কি করে পানিকে বেশি টার্বিড বা ঘোলা দেখায়, অথবা কি তোমার পানিতে অন্য কোনো একটা রং দেয়, তাই না? মানে তোমার কি কালার অ্যাড করে। তো তোমার পানি যদি শ্যাওলার অ্যামাউন্ট বেশি, তুমি কি হবে পানি সবুজ সবুজ দেখাবে না? তাহলে কি ওটা তুমি খাবা? ওই পানি তুমি কখনো খাবা? খাবা না। সো তোমার কি সারফেস ওয়াটারে তোমার কিরকম ইম্পিউরিটিস অনেক বেশি থাকে। এবং কলয়েডাল কেন বলা হচ্ছে? কারণ তোমার যে মানে ইম্পিউরিটিস গুলো থাকে তোমার কি খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সাইজ হয়, হ্যাঁ। সো তাকে কলয়েড ফর্মের বলা হয় আর কি। সো কলয়েডাল ইম্পিউরিটিস, so colloidal particles that cause color and turbidity are difficult to separate from water because the particles will not settle by gravity and are so small that they pass through the pores of most common filtration media. তাহলে কি এই টাইপের তোমার যেসব কলয়েডাল পার্টিকেলের জন্য তোমার এরকম কালার বা টার্বিডিটি দেখা যায়, এগুলো কি তোমার হচ্ছে সহজে কি তোমার পানি থেকে সেপারেট করা যায় না। কজ কি এরা এত ক্ষুদ্র হয় যে তুমি গ্র্যাভিটির মাধ্যমে এটাকে তুমি হচ্ছে নিচের দিকে ফেলতে পারবা না। কারণ গ্র্যাভিটি মানে আবার কি আস্তে আস্তে নিচের দিকে সে সেটেল হয়ে যায়, তাই তো? তো সে সেটেলও হবে না। আবার তোমার এত স্মল হয় যে তোমার কি তোমার পোর গুলো থাকে ফিল্ট্রেশন বেডের বা ফিল্টার বেডের পোর গুলো দিয়ে কিসে পাস হতে পারে ইজিলি। So in order to be removed, the individual colors must be aggregate and grow in size so that they can settle by gravity. এখন তুমি যদি এই কলয়েড গুলাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি রিমুভ করতে চাও, তাহলে কি তোমাদেরকে এমন কোনো ওয়ে বের করতে হবে যাতে এরা হচ্ছে একসাথে অ্যাড হয়ে একটা বড় কণার মতো তৈরি করে। অ্যাটলিস্ট সে যদি তার গ্র্যাভিটেশনাল ফোর্সকে হচ্ছে মানে
ওভার করতে না পারে তাহলে তো সে কখনোই সেটেল হবে না, নিচের দিকে যাবে না, তাই না? একবার যদি পানির ওয়েট যদি বেশি হয় তাহলে কি ও ডুববে কখনো পানির মধ্যে, ভাসবে না? জি ম্যাম। তো ভাসলে তো ডুবতে হবে। তাহলে তোমার কি হবে, এরকম এই একটা একটা কলয়েড মিলে কি অনেক বড় একটা কণা তৈরি করে কি হবে, সে যখন একটু ওয়েট বেশি হবে তখন সে যে কিসে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ডুববে বা সেটেল হবে। Chemicals are used to promote colloid aggregation by destroying the stabilizing phases, and causing aggregation of colors is referred to as chemical coagulation. সো তুমি যদি কেমিক্যাল দিয়ে এই কলয়েডের যে মিলন হয়ে যে বড় একটা সাইজ তৈরি করা এবং এটা যে তোমার হচ্ছে রিমুভ করা হয়, এটা তুমি যদি হচ্ছে এনশিওর করো তাহলে আমরা কি বলবো, কেমিক্যাল কোয়াগুলেশন বলবো, তাই তো? অ্যাগ্রিগেশন মানে কি, তোমার যোগ হওয়া বা কি অ্যাড হওয়া বা সাম হওয়া। So coagulation involves reduction of electrical forces of repulsion and promotion of chemical type interaction between colors, which eventually results in settling of the colors and accomplishes removal turbidity and color. তো তোমার যখন কি কোয়াগুলেশন করা হয়, তুমি যখন এরকম কেমিক্যাল গুলো অ্যাড করবে এবং যখন তোমার কি পার্টিকেল গুলো কি একসঙ্গে অ্যাড হওয়া শুরু করবে, তখন কি হবে যে ওদের কি ভিতরে যে ইলেকট্রিক্যাল ফোর্স সেটা কি তোমার হচ্ছে রিডিউস হবে। ইলেকট্রিক্যাল ফোর্স বলতে আমরা কি বুঝি বলতো, এখানে যে আয়নের যে এক্সচেঞ্জটা সেটা তোমার কি রিডিউস হবে এবং কি একসাথে তোমার কি অ্যাড হয়ে বড় বড় কি ফ্লক্স বা তোমার হচ্ছে ওই কণা তৈরি করবে, যেটা তোমার কি ইভেন্চুয়ালি কি করবে, তোমার সেটেল হবে এবং তোমার পানি থেকে তোমার টার্বিডিটি এবং কালার কি হচ্ছে রিমুভ করবে। তো দেখো, at higher coagulant dose charge reversal is possible, which may result in resuspension of the colors. Hence optimum coagulant doses are determined through laboratory model. এখন ধরো তুমি কি করলে, লবণ অ্যাড করতেছো বা কি কেমিক্যাল অ্যাড করছো, কতটুকু অ্যাড করবা, যদি এমন হয় যে তুমি প্রয়োজন থেকে বেশি পরিমাণ অ্যাড করছো তখন কি হবে, তখন আবার কি চার্জ রিভার্সাল হবে। এই যে তোমরা যে ওরা যে চার্জকে রিডিউস করে যে ওরা এক্সচেঞ্জ করে যে হচ্ছে কণায় কণায় পরিণত হয়েছে একসাথে অ্যাড হয়ে, তখন আবার কি হবে, যখন তোমার প্রয়োজন থেকে বেশি ডোজ পড়বে ওরা কি হবে, আবার আলাদা আলাদা হয়ে কি হবে, আবার পানির মধ্যে ছড়ায় যাবে এবং ওদের কি রিসাসপেনশন ঘটবে। আমার কথা কি বুঝতে পারছো কি বললাম? জি ম্যাম। হ্যাঁ, এই জন্য তোমার অবশ্যই কি অপটিমাম ডোজই লাগবে। তুমি যদি অপটিমাম ডোজ না দাও, তুমি যদি প্রয়োজন থেকে কম দাও, তাইলেও কি হবে, তোমার পানি ঘোলা দেখাবে এবং কি কালার দেখাবে। আর যদি বেশি দাও তাইলেও কি হবে, একই ঘটনা ঘটবে। ঠিক আছে, একমাত্র কি তোমার একদম নির্দিষ্ট ডোজের কারণে, এটাকে বলে অপটিমাম ডোজ, মানে কি এর থেকে বেশিও না এর থেকে কি কমও না, ওইখানে তোমার সবচেয়ে বেশি রিমুভাল সম্ভব হয়। What the water to be treated are subjected to the range of doses of coagulant and the removal observed. যেটা বলছি সেটাই, ল্যাবে তোমাকে টেস্ট করতে হবে। এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে? না ম্যাম। আসলেই নাকি সত্যি সব বুঝছো? জি ম্যাম, হচ্ছে। আচ্ছা, ভালো তাহলে। Many authors use the term coagulation to describe the process by which the charge on particles is destroyed, and the term flocculation to describe the aggregation of particles into larger units. তাহলে কি আমরা হচ্ছে কিন্তু বইয়ে কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশন দুইটা পড়ছিলাম। তো কোয়াগুলেশন বলতে আসলে কি বোঝাতে পারে, যে চার্জ যে এক্সচেঞ্জ করা বা তোমার যে পার্টিকেলের যে চার্জটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা হচ্ছে কোয়াগুলেশন মানে কোয়াগুলেশনের আন্ডারে পড়ি, যে আমি কেমিক্যাল অ্যাড করার কারণে আমার যে চার্জগুলা তোমার হচ্ছে ডিস্ট্রয় হইতেছে, এটাকে আমরা কি বলবো, কোয়াগুলেশন। এবং এই ডিস্ট্রাকশনের কারণে যে ওরা একত্রিত হয়ে বড় পার্টিকেল তৈরি করতেছে, লার্জার ইউনিট তৈরি করতেছে, এটাকে কি বলা হয়, ফ্লোকুলেশন। বাট টোটালি কি আসলে একটাই প্রসেস, তাই না? তুমি কোয়াগুলেশন কখনোই ফ্লোকুলেশন হওয়া সম্ভব না। সো দেখো, দ্য কেমিক্যাল ইউজ ফর দিস পারপাস ইজ কল্ড কোয়াগুলেন্ট। তো তুমি যেটাকে অ্যাড করে হচ্ছে কোয়াগুলেশন ঘটাবা, এটাকে কি বলবো, কোয়াগুলেন্ট বলবো। তো মেজর টাইপ অফ কোয়াগুলেন্ট কি আছে আমাদের এখানে, যেটা ওয়াটার এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে ইউজ করা হয়, অ্যালাম অ্যান্ড ফেরিক সল্ট সাচ এস অ্যালাম, ফেরিক ক্লোরাইড অথবা ফেরিক সালফেট। ঠিক আছে, তাহলে কি আমাদের বিভিন্ন রকম কোয়াগুলেন্ট বা লবণ বা তোমার হচ্ছে কেমিক্যাল ইউজ করা হয়, যেমন কি অ্যালুমিনিয়ামের লবণ এবং কি আয়রনের লবণ, যেমন অ্যালাম সালফেট বা শুধু অ্যালাম বলা হয়, ফেরিক ক্লোরাইড মানে কি আয়রনের ক্লোরাইড, ফেরিক সালফেট, ফেরাস সালফেট, তাই না? সবই কি তোমার হচ্ছে আয়রনের লবণ। সো এগুলো হচ্ছে কোয়াগুলেন্ট। দ্য কমন মেটাল সল্ট অ্যালাম is যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট is a good coagulant for water containing appreciable organic matter.
The chemical formula used for commercial alam is aluminum sulfate into 14 pani. Once dissolved in water, aluminum forms hydroxo complexes and solids, and as a result, pH of water is lowered, especially if the alkalinity of water is very low. Theoretically, each milligram per liter of alum consume approximately 0.5 মিলিগ্রাম পার লিটার অফ অ্যালকালিনিটি। এখানে তোমার কিছু হচ্ছে ইয়ের কথা বলা আছে যে তোমার সিগনিফিকেন্সটা আসলে কি, তোমার থিওরিটিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে কি। তো এটা তোমরা দেখে নিবা যে তোমার আসলে হয় কি, যে তোমার যখন কি অ্যালুমিনিয়াম সালফেটটা, আমি এখানে রিয়েকশন দেখা দিচ্ছি, এটা তোমার দেখো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটটা, অ্যালামটা, এটা তোমার ভেঙে কি হয় বলো তো, মূলত তোমার অ্যালুমিনিয়াম আয়ন আসে এবং তোমার সালফেট আয়ন আসে। এখন এটা আবার তোমার কি হয়, তোমার পানির সাথে অ্যাড হয়, এর হয়ে তোমার কি করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এটা তোমার কি অধ্যক্ষিপ্ত হয় এবং কি এই আয়নটা তোমার কি পানির মধ্যে থাকে। এই যে অধ্যক্ষিপ্ত হইলো, এটাই কি আসলে আমাদের কি ফ্লোকুলেশন প্রসেসের যেটা মানে যেটা আর কি লার্জ পার্টিকেলটা সেটা। এরপর দেখো এটা তোমার আবার কি বিক্রিয়া করে তোমার কি তৈরি করে, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আবার তৈরি করে, এটা আয়ন আকারে থাকে। এরকম তোমার কি রিয়াকশনের মাধ্যমে তোমার আস্তে আস্তে কি হচ্ছে, পানি থেকে তোমার যে কোয়াগুলেশনের যেই মানে ডিজলভ যে কলোয়েডাল পার্টিকেল গুলো আছে সেগুলো হচ্ছে রিমুভ হয়ে যায়। কি বলছি বুঝা গেছে? এখানে যেগুলো লেখা আছে থিওরিটিক্যালি লিখে নিও, তাহলেই হবে। মেন যেটা বুঝতে হবে যে আসলে হচ্ছে এই কোয়াগুলেশন জিনিসটা কি, এবং আমরা কি কেমিক্যাল ইউজ করতেছি, এবং কেমিক্যাল কিভাবে বিহেভ করতেছে, ঠিক আছে? এটা জাস্ট লিখে নিও, থিওরি পোর্শনটুকু লিখে নিও, ডিটেলস বললাম না। এবার এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স কি, তোমার যে এই যে এখন তোমার যে পানির মধ্যে কলোয়েডাল পার্টিকেল আছে, তুমি এটা রিমুভ করে তোমার কি লাভ হচ্ছে? তো দেখো তোমার অ্যালাম কোয়াগুলেশন করলে কি কি হয়, তুমি অ্যালামের লবণ অ্যাড করলে আসলে কি কি উপকার পাওয়া যায়। তো beside removal of turbidity and color, coagulation with alum and ferric chloride or ferric sulfate is widely used for removal of heavy metal ions, that is lead, arsenic from water. তাহলে তোমার কি শুধুমাত্র কি এতক্ষণ যে বললাম যে পানি ঘোলা দেখায়, পানিতে রং দেখায়, এটা বাদেও কি তুমি যখন হচ্ছে এই লবণগুলো ইউজ করবে তখন কি হবে, পানিতে তোমার হেভি মেটাল যেগুলো আছে, লবণ, লেড, আর্সেনিক, এগুলো তোমার রিমুভ হয়ে যাবে। In this process, heavy metal ions are preliminarily removed by adsorption and onto coagulant flux of metal hydroxides. Coagulation with alum and ferric chloride sulfate have been successfully used for removal of arsenic from water. তো যখন তোমার হয় কি, যখন তুমি লবণ অ্যাড করো তখন যত চার্জ গুলা হচ্ছে চেঞ্জ হয়, তারপর কি করে একটা জড় হয়ে তোমার বড় বড় ফ্লক্স তৈরি করে, তখন কি হয় তোমার এই যে হেভি মেটাল গুলো আছে, লেড, আর্সেনিক, এরা কি হয় তোমার সেই ফ্লক্সের কি সারফেসে তোমার জমা হয়ে যায়, ঠিক আছে? অ্যাডসর্ব মানে কি তোমার যেখানে লেগে থাকে, ঠিক আছে? আর যখন তোমার কি তুমি ওই ওগুলাকে তুমি সরাই নিয়ে আসবা ফ্লক্স গুলাকে, তখন কি তোমার ওই সাথে তোমার কি ওই লেড, আয়রন, আর্সেনিক এগুলা কি তোমার রিমুভ হয়ে যায়। তো নরমালি তোমার হচ্ছে এই এর মাধ্যমে তোমার কি আর্সেনিকটাকে কি খুবই সাকসেসফুলি পানি থেকে রিমুভ করা যায়। যেহেতু কি আর্সেনিকের তোমার কি হেলথে খুব বাজে ইফেক্ট পড়ে, তাহলে কি তোমার হচ্ছে আর্সেনিক রিমুভালে কি তোমার হচ্ছে অ্যালাম কোয়াগুলেশনের ভূমিকা খুবই বেশি। বুঝছো? আচ্ছা, এখন টেস্ট করবা, কি লাগবে তোমার? রিয়েজেন্ট লাগবে না? তুমি যে কেমিক্যালটা ইউজ করবার মতো লাগবে। তো এটাকে আমরা কি বলি, স্ট্যান্ডার্ড অ্যালাম সলিউশন। ইট মিনস অ্যালুমিনিয়াম সালফেট কিন্তু কি তোমার 14 পানি। অ্যাপারেটাস লাগবে, কি কি লাগবে, কোয়াগুলেশন ডিভাইস লাগবে, পিএইচ মিটার লাগবে এবং টার্বিডিটি মিটার লাগবে, আর তোমার কি গ্লাস বিকার লাগবে। কেন তোমার টার্বিডিটি মিটার লাগবে? যেহেতু কি তুমি টার্বিডিটি মিটার দিয়ে বুঝবা যে আসলে তোমার পানিটা কোয়াগুলেশন করার পর তোমার কতটুকু হচ্ছে আসলে ফ্রিড বা কতটুকু ইমপ্রুভড হয়েছে, তাই না? মানে আমরা কি বললাম যে তোমার নর্মালি কি পানিতে তোমার টার্বিড ম্যাটার বেশি থাকে, তো তোমার এটা করার পর তোমার কি হবে, টার্বিড ম্যাটেরিয়াল কমে যাবে, তাই তো? আর তোমার কি গ্লাস বিকার লাগবে। তাহলে এখন দেখো এখানে প্রসিডিউর লেখা আছে, এর আগে আমি একটু দেখি চেষ্টা করেছি দেখানো যায় নাকি তোমাদেরকে।
দাঁড়াও। হ্যালো, হ্যালো। জি ম্যাম। আচ্ছা তোমরা তো হচ্ছে ইয়ে চিনো তাই না, কি বলে এটাকে, তোমরা তো হচ্ছে পিএইচ মিটার তারপর টার্বিন মিটার চিনো না? জি ম্যাম। দেখছো? দাঁড়া, এই যে তোমার এই জুমে ক্লাস চলে, কোনো পেজ খুলতে চায় না নেটে। আচ্ছা, এখন একটা কথা বলি যে আমরা যখন হচ্ছে ল্যাবে যে কোয়াগুলেশন টেস্টটা করি, হ্যাঁ, এটাকে যেন কি মেথড বলে বা কি টেস্ট বলে? এটাকে তোমার হচ্ছে জার টেস্ট বলে। কি বলে? জার টেস্ট। জার টেস্ট বলে, হ্যাঁ। এখন দেখো আমি একটা ছবি এখানে শেয়ার করতেছি, দেখতে পারলে বলবা। একটা ছবি না, একটা পেজ। দেখা যাচ্ছে। বাফারিং হচ্ছে? জি ম্যাম আসছে। আসছে, দেখো এখানে অত বেশি পরিষ্কার না, তারপর একটু দেখো। এখন মানে আসলে আমি এটা আগে নামায় রাখা উচিত ছিল, এখন নামাইতে গেছি তো, এখন তোমার খালি যে বাফারিং হচ্ছে। দেখছো? দেখছো এখানে মানে যে জার দেওয়া আছে, এই যে বিকারের মতো দেওয়া আছে এখানে, দেখছো? জি ম্যাম। জি আর ম্যাম। দেখছো এখানে তোমার একটা এখানে তোমার হচ্ছে একটা বড় হচ্ছে না, দেখা যায় বাফারিং হচ্ছে, হচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে দেখো তোমার কিরকম, যে এই দেখো এই তোমার ডিভাইসটা যেখানে তোমার এই বিকারগুলো আছে, গ্লাস বিকারগুলো আছে, হ্যাঁ। তো এই ডিভাইসটাকে কি বলা হয়? কোয়াগুলেশন মিটার। এখানে কি কোয়াগুলেশন হয়। এখন তোমার আসলে হচ্ছে কোয়াগুলেশন হওয়ার মানে এই যে তোমার লম্বা দেখো খুচনির মতো যে ডান্ডে, তোমার কাজ কি, যে তুমি যখন কেমিক্যালটাকে পানির মধ্যে দিবা তখন কি হবে, তোমার হচ্ছে ওটা ঘুরবে, আরে ঘুরবে, হ্যাঁ। ঘুরলে কি হবে, তোমার যে কেমিক্যালটা সল্ট মিশে যাবে, মিশে গেলে তোমার কি হবে, তখনই তোমার ভিতরে রিয়াকশন করে তোমার যেগুলো হচ্ছে ফ্লাক্স আছে, ফ্লাক্সগুলো তৈরি হবে। আর দেখো এখানে আউটলেট পাচ্ছ, দেখছো আউটলেট? এই আউটলেটের কাজটা হচ্ছে কি, তোমার ওই যে তোমাদের তলায় জমবে যেগুলা, সেগুলোকে আলাদা করা। তুমি তো এখান থেকে মানে যেটা পিওর ওয়াটার বা তুমি যেটা ট্রিটেড ওয়াটার মানে কালেক্ট করবা, আর তোমার ফ্লাক্স বিকার নিচে জমা হয়ে থাকবে না। হ্যালো, জি ম্যাম। বুঝছো? সো এটাই তোমার কি হচ্ছে কোয়াগুলেশনের প্রসেসটা অ্যাকচুয়ালি। তাহলে আমরা কি করতেছি, এখানে আমাদের একটা ডিভাইস আছে, এটাকে কি বলা হচ্ছে, আরে হ্যালো, হ্যালো। জি ম্যাম। আচ্ছা যতটুকু দেখছো হবে না, পরে আবার দেখাচ্ছি, এখন দেখানো হচ্ছে না, এমনি বলি। তাহলে কি তোমার ওই যে মেশিনটা, এটাকে বলা হচ্ছে যে কোয়াগুলেশন মিটার, হ্যাঁ, বা কোয়াগুলেশন মেশিন যেটাই বলা হয়। তো এখানে তোমার কি করতে হবে, ওই যে বিকারে তুমি স্যাম্পল ওয়াটার নিবা, স্যাম্পল ওয়াটার নিয়ে এটাকে সেট করবা, হ্যাঁ। সেট করার পরে কি করবো, এখানে তুমি কেমিক্যাল দিবা।
তারপর ওই যে তোমার যেটা হচ্ছে ডান্ডির মতো সোজা, মানে তোমার হচ্ছে খুচনির মতো, ওটা কি করতে হবে, মানে হচ্ছে ঘোরাতে হয়। হ্যাঁ, ওইটা আবার তোমার ঘোরানোর জন্য মাঝে টাইম সেট করা যায়। তোমার একটা হচ্ছে র্যাপিড মিক্সিং করা যায়, তোমার হচ্ছে স্লো মিক্সিং করা যায়। তো র্যাপিড মিক্সিং তোমার বলতে কি বোঝায়, যে প্রত্যেক মিনিটে ওই যে তোমার যেই ইয়েটা স্ট্যান্ডটা, ওটা কি তোমার মিনিটে হচ্ছে 100 বার করে ঘুরবে। আর স্লো বলতে কি বুঝবো, যে মিনিটে তোমার কি 40 বার করে ঘুরবে। ঠিক আছে, এই যে ঘুরবে মিলবে মিশার পর কি তোমার হচ্ছে ওই তোমার কোয়াগুলেন্ট এবং তোমার যে পানি, ওরা চার্জ ইয়ে করবে, এক্সচেঞ্জ করবে, করার পর কি হবে, যেগুলা ফ্লাক্স তৈরি হবে ওগুলো মানে নিচের দিকে জমা হবে। আর তুমি যে আউটলেট পাইপ দিয়ে তুমি কি সেফ ওয়াটারটাকে হচ্ছে বের করে নিয়ে আসবা, এবং তোমার কি যখন সব পানি বের করা হয়ে যাবে, তখন তোমার কি ফ্লাক্স গুলো কি গ্লাস বিকার নিচে জমা হয়ে থাকবে না? তো তোমার পানিটা কি ট্রিটেড হইলো? ওকে, তাই দেখো এখানে এটাই লিখছে, প্রসিডিউরটা লিখছে। তো ফার্স্টে কি তোমাকে হচ্ছে পিএইচ অফ দ্য স্যাম্পল ওয়াটার ওয়াজ ডিটারমাইন্ড। আচ্ছা আসেনি, সরি। এবার আসছে? তাহলে কি তোমাকে ফার্স্টে স্যাম্পল ওয়াটারের পিএইচটা বের করতে হবে। কিভাবে পিএইচ বের করবা? পিএইচ মিটার দিয়ে বের করবা, কারণ পিএইচ এর তো ইম্পর্টেন্স অনেক। পিএইচ না জানলে কিন্তু কোনো টেস্টই করতে পারবা না। কারণ পিএইচ এর মধ্যে তোমার কি আছে বলো তো? পিএইচ এর মধ্যে আমরা কি, এটার মধ্যে আয়নের যে অ্যামাউন্টটা, হ্যাঁ, যে তোমার হাইড্রোজেন আয়ন কতটুকু আছে এটা বুঝতে পারবো। যেহেতু এখানে কি তোমার হচ্ছে রিঅ্যাকশন সময় কি হাইড্রোজেন আয়নের একটা আয়ন এক্সচেঞ্জের ব্যাপার আছে, তাহলে অবশ্যই তোমার কি অ্যালাম কোয়াগুলেশন টেস্ট তোমার অবশ্যই কি পিএইচ অবশ্যই মেজার করতে হবে। এবার তুমি পিএইচ মেজার করলা, তারপর তুমি কি টার্বিডিটি মেজার করলা টার্বিডিটি মিটার দিয়ে। সো দ্য টার্বিডিটি অফ স্যাম্পল ওয়াটার ওয়াজ মেজার্ড। 3 নাম্বার কি, রিকোয়ার্ড কোয়াগুলেন্ট দ্যাট মিন্স অ্যালাম সালফেট ওয়ার অ্যাডেড টু দ্য স্যাম্পল। তুমি কি এরপর কোয়াগুলেন্ট অ্যাড করলা। তারপর কি 4 নাম্বারটা, দ্য স্যাম্পল ওয়াজ মিক্সড উইথ অ্যালাম বাই স্টিয়ারিং ডিভাইস, যেটা ঘুরে স্টিয়ারিং ডিভাইস বলা হয়। 1 মিনিট র্যাপিড মিক্সিং অ্যাট 100 রোটেশন পার মিনিট। তোমাকে 1 মিনিট কি তোমাকে হচ্ছে 100 বার ওটাকে মিক্স করতে হবে। অ্যান্ড 15 মিনিটস অফ স্লো মিক্সিং 40 রোটেশন পার মিনিট, মানে কি এরপর তোমাকে 15 মিনিট কি স্লো মিক্স করতে হবে, যে পার মিনিটে 40টা রোটেশন হবে। দেন দ্য স্যাম্পল ওয়াজ অ্যালাউড টু রেস্ট ফর 15 মিনিটস। তারপর কি তোমাকে স্যাম্পলটাকে 15 মিনিট রেখে দিতে হবে। এই রাখলে কি হবে, এই যে তোমার যতক্ষণ মিক্স হলো, এরপর তোমার যে একসাথে জড়ো হয়ে তোমার বড় বড় ফ্লক্স বা কণা তৈরি করলো, এটা তোমার কি 15 মিনিটে সেটেল হবে নিচের দিকে, তাই তো? তারপর তুমি কি করলা, উপর থেকে তুমি পানিটাকে কালেক্ট করলা, ট্রিটেড ওয়াটার কালেক্ট করলা, করে তার পিএইচ এবং তুমি টেস্ট করলা। দেন দ্য পিএইচ এন্ড টার্বিডিটি অফ দ্য ট্রিটেড ওয়াটার আর নোটেড। অল দ্য ডাটা অফ 6 গ্রুপ, তোমাদের যে কটা গ্রুপ হবে, যে কটা স্যাম্পল করবা, ওয়ার কালেক্টেড টু প্লট এ গ্রাফ। একটা গ্রাফ ড্র করতে হবে কি হবে, টার্বিডিটি এবং অ্যালার্ম ডোজেজের। ফ্রম দ্য গ্রাফ অপটিমাম অ্যালার্ম ডোজ ফর দ্যাট স্যাম্পল ওয়াজ সিলেক্টেড। তারপর কি তোমাকে কি সেখান থেকে গ্রাফ থেকে তোমাকে অপটিমাম ডোজ বের করতে হবে, যে কোনটা আমার কি সবচেয়ে অপটিমাম অ্যালার্ম ডোজ। কিভাবে করে দেখো এখানে দেওয়া আছে। এই দেখো এখানে তোমার কি করা হয়েছে, যে 6টা গ্রুপের কথা বললো না, 6 গ্রুপস। হ্যাঁ, এই 6টা গ্রুপকে আমি কি করলাম, 6টা আলাদা আলাদা অ্যালার্ম ডোজ ইউজ করতে বললাম। যে একই পানি দিলাম, দিয়ে বললাম কি তুমি 4 ডোজ দিবা, তুমি 8 ডোজ, তুমি 12, তুমি 16, তুমি 20, তুমি 24। ঠিক আছে, সবাইকে আমি 4 করে হচ্ছে বাড়ায় বাড়ায় দিলাম পরপর। এখন তার প্রথমে ইনিশিয়াল কত ছিল টার্বিডিটি, এই যে 698 NTU ছিল। ইনিশিয়ালটা কত ছিল, 698 NTU ছিল ট্রিটমেন্ট বা অ্যালার্ম কোয়াগুলেশন করার আগে। আচ্ছা, আর তোমার ইনিশিয়াল পিএইচ ছিল 8.09। এখন যখন সে কি তোমার হচ্ছে 4 মিলিগ্রাম পার লিটার তোমার হচ্ছে অ্যালার্ম ডোজ দিল, তখন তার এই প্রসিডিওর করার পরে কত হলো 18.5, এবং তোমার পিএইচও কমে কমে 8.04 হয়েছে। তারপর যখন সে অ্যালার্ম ডোজ বাড়াইছে, তখন তার কত হলো 18.1 আর কি 7.99। যখন করছে 12, তখন কত 9.38 আর কি 7.99। হ্যাঁ, এরপর সে করলো কি 16, তখন কি হলো 5.71, তারপর কত 7.89। তাই দেখো তোমাকে আস্তে আস্তে কমতেছে না, কমার পর দেখো লাস্ট পয়েন্টে কি হলো, আবার বেড়ে গেল। কেন বাড়ছে, কারণ এটা তোমার কি, তাহলে এটা তোমার যতটুকু প্রয়োজন তুমি তার থেকে বেশি অ্যালার্ম অ্যাড করে ফেলছো, তাই না? দেখো তোমার যখন কি টার্বিডিটি তোমার কি, তখন তোমার পিএইচ এর মানটা কি বেড়ে গেছে, তাই তো? এখন তোমাকে এই ডাটাগুলো থেকে খেয়াল করে কি করতে হবে, একটা গ্রাফ ড্র করতে হবে। কিসের গ্রাফ, তোমার হচ্ছে টার্বিডিটি আর তোমার হচ্ছে অ্যালার্ম ডোজেসের। এখন এটা কোন টার্বিডিটি, এটা তোমার নতুন
সেটা, ঠিক আছে? তাই তুমি এখন প্লট করো, প্লট তো করতে পারো সবাই। এদিকে তোমার অ্যালার্ম ডোজ দিবা, পাশে তোমার কি দিবা, টার্গেট দিবা। তাহলে কি তোমার ফার্স্টে মান ছিল বেশি, তারপর কি কমে 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 তোমার কোথায় আসছে, এসে আবার কি বাড়ছে। এখন খেয়াল করে দেখো, তুমি যখন পয়েন্টগুলো বসাইছো, দেখো কিরকম হয়েছে, যে এটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তুমি এটা এভারেজ লাইন ড্র করছো, করে তুমি সুন্দর শেপ দিছো। তাহলে তোমার এই গ্রাফের তোমার যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, এটাই তোমার কি মিনিমাম টার্গেটই ইন্ডিকেট করে না? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। এই জন্য একটু হচ্ছে ডোজ হচ্ছে অপটিমাম অ্যালার্ম ডোজ। সো এর করেসপন্ডিং তোমার যে হচ্ছে অ্যালার্ম ডোজ, ওইটা তোমার কি অপটিমাম অ্যালার্ম ডোজ। ইট মিনস এত পরিমাণ অ্যালার্ম অ্যাড করলে কি তোমার টার্গেটই সবচেয়ে কম থাকবে। এর থেকে বেশি হলেও কি বেড়ে যাবে, এর থেকে কম হলেও কি বেড়ে যাবে, ঠিক আছে? সো এটাকে কি হচ্ছে অপটিমাম অ্যালার্ম ডোজ, বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এরপর তুমি রেজাল্ট লিখবা, তুমি তোমার টেস্টের রেজাল্ট লিখবা, এখানে ডিসকাশন লেখা আছে, সুন্দর করে একটু রিডিং পড়বা, ওটা তোমার লেখার বিষয়, এবং কিছু অ্যাসাইনমেন্ট আছে। তো অ্যাসাইনমেন্টের কোশ্চেন এখানে দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, এগুলো বাসায় পড়বা, বুঝবা, আর না বুঝলে বুঝার চেষ্টা করবা, আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? কিন্তু এগুলা পড়তে হবে কেন, এগুলো তোমাদের কিন্তু কুইজের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? আর লিখবো তো ম্যাম হচ্ছে অ্যাসাইনমেন্টে লিখবা আটটা সব, অ্যাসাইনমেন্ট লিখতে হবে, সবই লিখতে হবে, কিন্তু ডিসকাশন লিখবা না, রেজাল্ট লিখবা না, গ্রাফ করবা না, ডিসকাশন বুঝছো? ইট মিনস কোথায় কোথায় করবা না, এখান থেকে করবা না। এই যে ডাটা শিট তোমার কাছে নেই, তুমি কি এখন ল্যাব করতে পারতেছো, তাই না? সো তোমার তো এটা নাই, সো এটা তুমি থাকবে না, তুমি এমনি ফরম্যাট রেডি করে রাখবা, যবে ল্যাব করবা তবে এখানে ফিল আপ করবা, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে এই যে গ্রাফ, ভ্যালু না করলে তুমি গ্রাফ পাবো কোথা থেকে, তাই না? তো ভ্যালু লাগবে, সো গ্রাফ। তারপরে কি, রেজাল্ট তো আসবে না যে তুমি কাজ করো নাই, আর তুমি ডিসকাস করবা কি, ওরা তুমি রেজাল্টের উপরে ডিসকাস করতে হবে, তুমি রেজাল্টই পাও নাই, তো ডিসকাস করবা কি? কিন্তু এটা পরে দেখবা যে কিভাবে আসলে ডিসকাশনটা লিখতে হয়, তোমাদেরও এইভাবেই লিখতে হবে, আউফাও লিখে লাভ নাই, ঠিক আছে? এটা ভালো মতো বাসায় পড়বা, পরে বোঝার ট্রাই করবা, না বুঝলে আমাকে বলবা, বুঝছো? আজকাল পড়াবো না, আজকে এতটুকুই থাকো। হ্যালো, আর তোমাদের যেখানে যে কোশ্চেন গুলো আছে, বুঝছো, অ্যাসাইনমেন্টে সবকিছুর অ্যান্সার তোমাদের ভিতরে দেওয়াই আছে। যেমন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন, এই বলতে কি বুঝো, সংজ্ঞা বলছি না, কোয়াগুলেশন ফ্লোকুলেশন কি তোমাদের বইয়েও আছে, দেখে নিবা। which coagulants are commonly used for water and wastewater treatment, কোনগুলো কমনলি ইউজ করা হয় বলো তো, কি কি ইউজ করা হয়? অ্যালাম, তারপর কি ফেরিক ক্লোরাইড, ফেরিক সালফেট, এগুলো না? এখানে সুন্দর করে সব লেখা আছে, পড়ে নিবা। এরপর দেখো why addition of alum may result in drop of pH, কেন তোমার কি অ্যালাম অ্যাড করলে তোমার pH টা রিডিউস হয়, আবার কেন কি তোমার হচ্ছে বাড়ে, তোমার সাথে তুমি তোমার ইয়ে থেকে এক্সপেরিমেন্ট থেকে তুমি এটা ব্যাখ্যা করো। তো এখানে সুন্দর করে ব্যাখ্যা লেখা আছে যে রিঅ্যাকশন গুলো ঘটবে, এই জন্য তোমার হচ্ছে কি pH এর মানটা লোয়ার হয়। কারণ দেখো তোমার কাছে থেকে হাইড্রোজেন আয়নের মান কমে আসতেছে না, তো হাইড্রোজেন মান কমা মানে কি, অবশ্যই তোমার কি pH এর মানও কম আসবে, তাই তো? এগুলা পড়বা, এখানে লেখা আছে, সুন্দর করে পড়বা যে হোয়াট ইজ দ্য মেকানিজম বাই হুইচ হেভি মেটাল আয়নস আর রিমুভ ফ্রম ডিউরিং কোয়াগুলেশন, এটাও লেখা আছে, সুন্দর করে 2 লাইনের, এই পড়ে নিবা। তাহলে আস্তে আস্তে রিপোর্ট লেখা শুরু করে দাও। হ্যাঁ, রিপোর্ট লেখো, জাস্ট ওই ডাটা শিট, ক্যালকুলেশন, গ্রাফ আর ডিসকাশন বাদে বাকি সবকিছু লিখে ফেলো, ঠিক আছে? জি ম্যাম। আর না, শেষ আপাতত ক্লাস, আর এটা আমি পাঠাই দিব, হ্যাঁ একসাথে আমি হচ্ছে লেকচারটা পাঠাই দিব। জি ম্যাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাইলে একজন অ্যাটেন্ডেন্স লিখে রাখো, কেউ একজন নিজ দায়িত্বে অ্যাটেন্ডেন্স লিখে রাখো। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ।